পেয়ে যাবেন খুব শীঘ্রই। অলসো স্ক্রিপ্ট চেকিং স্লটও দেওয়া হবে। তো দুটো ডায়াগ্রাম ছিল, ইউজ কেস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করেছি। মিড টার্মের পরের পার্ট, মিড টার্মের যে কন্টেন্টগুলো সেগুলো ফাইনালে রিপিট হবে না। ফাইনালের টপিক নতুন, একেবারে নিউ। এখানে আমাদের যেটা থাকবে ফাইনাল এক্সামে সেটা হলো কম্পোনেন্ট ডায়াগ্রাম, ডেটা ফ্লো ডায়াগ্রাম এবং স্ট্রাকচার চার্ট ডায়াগ্রাম। এরকম তিনটা ডায়াগ্রাম আছে। অলসো কিছু থিওরি আছে মিডের মতোই, ডিফারেন্ট থিওরি। এটা আমরা নর্মালি ডেটাবেজের এফিসিয়েন্সি নিয়ে কিছু থিওরি বা ইউআই কিভাবে ডিজাইন করতে হয় এগুলো নিয়ে কিছু থিওরি আছে। অলসো ম্যাথস আছে, একটা এক ধরনের ম্যাথ, খুব সহজ, একই রকম প্যাটার্ন। তো 6 মার্কস থিওরি, 4 মার্কস ম্যাথ, বাকি 20 মার্কস হচ্ছে ডায়াগ্রাম। বুঝতে পারছেন? তো আজকের যে ডায়াগ্রামটা, এটার নাম কম্পোনেন্ট ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটাও আমরা যদি বলি সিকোয়েন্স ডায়াগ্রামের কথা যদি চিন্তা করেন, এরপরেই আসি কম্পোনেন্ট ডায়াগ্রাম। এটা একটা ধারাবাহিকতা আছে, ইউজ কেস তারপরে অ্যাক্টিভিটি সিকোয়েন্স, একটার আগে আর একটা আঁকতে হয় না, এটার সিরিয়াল মেনটেন করতে হয়। প্রথমে ইউজ কেস ডায়াগ্রাম, তারপর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আমরা আঁকি, দেন আমরা সিকোয়েন্স ডায়াগ্রামে যাই। তবে মনে রাখতে হবে সিকোয়েন্স ডায়াগ্রাম কিন্তু ছিল যেটা, ওটা কিন্তু ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য, মোর স্পেসিফিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অন্য ধরনের প্রোগ্রামিং প্যারাডিমের জন্য ওইটা খুব ভালো স্যুট করে না। আচ্ছা, এই কম্পোনেন্ট ডায়াগ্রামটাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্যই বানানো হয়েছে। সো এখানে এই ডায়াগ্রামটা ভালো করে বোঝার জন্য আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাস, অবজেক্ট, এই কনসেপ্টগুলো তো লাগবেই। ইন্টারফেসের যে কনসেপ্ট ছিল সেটাও লাগবে। কেউ কি আমাকে এখনই বলতে পারবে ইন্টারফেস কি? ইন্টারফেস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইন্টারফেসের কথা বলছি। ইন্টারফেস কেন লাগে, মানে সংজ্ঞা না, এমনিতেই কেউ বলতে পারবেন যে কেন লাগে, ইন্টারফেস কি, আসলে কি থাকে, বা ইন্টারফেসে কি থাকে, কিভাবে কোড লিখতে হয়, এটা কারো মনে আছে? এনিওয়ান? আর কি থাকে ইন্টারফেসে? মেথডটা কি থাকে? মেথডের বডি লিখে দেই আমরা? না, মেথডের বডি লিখি না। হ্যাঁ, অবজেক্ট থাকে না। ইন্টারফেসে থাকে হচ্ছে মেথডের লিস্ট, শুধুমাত্র মেথডের নামগুলো, উনি বলছেন শুধুমাত্র মেথডের নামগুলো থাকে, সেখানে মেথডের কোনো বডি থাকে না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে 4টা পিলার আছে তার মধ্যে একটা পিলার নাম অ্যাবস্ট্রাকশন, ডেটা অ্যাবস্ট্রাকশন। সো অ্যাবস্ট্রাকশন ইমপ্লিমেন্ট করার জন্য ইন্টারফেসের দরকার পড়ে। ওখানে আমরা শুধু জানতে পারি যে একটা ক্লাস কি কি মেথড ইমপ্লিমেন্ট করে, কিন্তু মেথডের বডিগুলো হাইড করে রাখা হয়। মেথডের বডি দেখার জন্য আমাকে ওই ক্লাসের ভিতরে ঢুকতে হয়। তো ইন্টারফেস আরেকটা জিনিস করে, মাল্টিপল ইনহেরিটেন্স ইমপ্লিমেন্ট করতে সাহায্য করে। নরমালি জাভায় মাল্টিপল ইনহেরিটেন্স অ্যালাউ করে না। অর্থাৎ একটা ক্লাসের ইনহেরিটেন্স মানে কি, একটা ক্লাসের দুটো প্যারেন্ট থাকতে পারে না, দুটো প্যারেন্ট ক্লাস থাকতে পারে না, একটা ক্লাসে দুটো প্যারেন্ট ক্লাস থাকতে পারে না, সবাই জানি আমরা এটা। সো সিঙ্গেল ইনহেরিটেন্স, এটা একটা ক্লাসের একটাই প্যারেন্ট থাকে। বাট যদি কখনো আপনার দরকার পড়ে যে একটা ক্লাসের মাল্টিপল আপনি জেনারেলাইজেশন দেখাবেন, সেই ক্ষেত্রে আপনাকে হেল্প নিতে হবে ইন্টারফেসের। আর একটা প্রশ্ন খুব কমন আসে, এটা অবশ্য আমাদের এখানে আলোচনার বিষয় না, সেটাও মাথায় রাখবেন যে আজকে যেগুলো বলে দিচ্ছি এগুলো আপনাকে রিভিশনে রাখতে হবে। যে কোনো মোমেন্টে আপনাকে এগুলো জিজ্ঞাসা করা হতে পারে, যে কোনো ধরনের ইন্টারভিউ বোর্ডে, যে কোনো ইন্টারভিউ বোর্ডে, কম্পিউটার সায়েন্স রিলেটেড, একাডেমিয়া, ডেভেলপমেন্ট, যে কোনো জায়গায়, টেস্টিং। সেটা হচ্ছে ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের পার্থক্য কি। এই জিনিসটা কোথা থেকে যেন ঘুরে এসে আপনাকে বারবার ধরবে, বুঝতে পারছেন? এটার কোনো ছাড়া নাই। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের পার্থক্য খুব কমন একটা কোশ্চেন থাকে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন ব্যবহার করি সেটাও একটা প্রশ্ন থাকে। এগুলো রিভিশন দিয়ে না, আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দরকার নাই, শুধুমাত্র ইন্টারফেসের কিছু কনসেপ্ট লাগবে। খুব বেশি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিতরে আমরা যাব না। তো চলেন
কম্পোনেন্ট ডায়াগ্রাম আসলে কি জন্য, এটা আমরা দেখি। এই ডায়াগ্রামটার কাজ হচ্ছে, এটা মোর ইমপ্লিমেন্টেশন ওরিয়েন্টেড একটা ডায়াগ্রাম। বা আপনি যদি দুই ধরনের ইউএমএল ডায়াগ্রাম চিন্তা করেন, একটা টাইপ ছিল হচ্ছে বিহেভিয়ার ডায়াগ্রাম, আর একটা ছিল স্ট্রাকচার ডায়াগ্রাম। এটা স্ট্রাকচারের মধ্যে পড়ে, মানে এখান থেকে দেখে আরো বেশি কোডের পার্সপেক্টিভটা আপনি ভালো বুঝতে পারবেন। কোডিং এর পার্সপেক্টিভ, এখানে ইউজারের পার্সপেক্টিভ আসবে না, ইউজার কি করে না করে, ওগুলো ইউজ কেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রামে শেষ হয়ে গেছে। এখন এগুলো কোডিং পার্সপেক্টিভের পোরশন। বাট মনে রাখতে হবে কোন ধরনের কোডিং, এটা হচ্ছে কোন ধরনের ডেভেলপমেন্টের জন্য বানানো, দেখানো হচ্ছে অবজেক্ট, হ্যাঁ ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করে, যে স্প্রিং বুটের নাম শুনছেন আপনারা, সি শার্পের অনেকগুলো আপনার ডট নেট আছে, সবই আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফ্রেমওয়ার্ক। আপনারা হয়তো খুব বেশি এগুলো ব্যবহার করেন না, এর রিজনটা হচ্ছে আপনারা ওপি সম্ভবত ভয় পান একটু। এই কারণে আমরা দেখছি 470 471 কেউই স্প্রিং বুট একেবারে অ্যাটেম্প্ট করে না। অলসো সি শার্পের দিকে তো যাই না আমরা, সি শার্পের যে ডট নেট খুব ভালো, ডট নেট কোর খুব ভালো একটা ফ্রেমওয়ার্ক, এদিকে আমরা যাওয়ার সাহসটা পাই না, কারণ ওটা লার্নিং কার্ভটা একটু আর একটু কঠিন, মানে একটু সময় লাগে শিখতে, যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমাদের দুর্বলতা থাকে। যদি ভালো থাকেন ওগুলোতে 111 নাকি, তাহলে এই দিকে আসলে আপনাদের জন্য ইজিয়ার। আপনাকে কোন কোন ল্যাঙ্গুয়েজে করছেন 111? হ্যাঁ, এটা আরেকটা সমস্যা, এটা একটা বড় সমস্যা। পাইথনে আসলে ওপি হয় না, ওইটা ওপিটা জোর করে করানো হয় পাইথনে, অনেক কিছু নাই পাইথনে। এখন অবশ্য চেঞ্জ হয়ে গেছে, আপনারা অবশ্য ওখান থেকে আপনার কাজ হবে কি জানেন, জাভা কি শিখে ফেলেছেন আপনারা কিছুটা হালকা, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনাকে রিভিউ করতে হবে বারবার, যেহেতু আপনার পাইথনে মানে উইকনেস আছে, বুঝতে পারছেন না? বারবার রিভিউ করে আসতে হবে ওই সেম লেভেলে আসার জন্য, বারবার প্রতি সেমিস্টার শেষে আগে ওইটা একবার রিভিশন দিয়ে আসতে হবে। পাইথনে দেখবেন না, কনসেপচুয়ালি দেখবেন। তো এখন ওকে, সো কম্পোনেন্ট ডায়াগ্রাম আমরা কি দেখাই, দেখেন লেখা আছে ইউএমএল কম্পোনেন্ট ডায়াগ্রাম ডেসক্রাইব করে সফটওয়্যার কম্পোনেন্ট গুলোকে এন্ড देयर ডিপেন্ডেন্সিজ টু ইচ আদার। তো সফটওয়্যার কম্পোনেন্ট বলতে আমরা কি বুঝি? আচ্ছা, কম্পোনেন্ট হচ্ছে, আপনি সহজ কথায় আমরা ওপির ভাষায় বলি, একটা ক্লাস কেও আমরা কম্পোনেন্ট বলতে পারি, বা মাল্টিপল ক্লাসের সমন্বয়কেও আমরা একটা কম্পোনেন্ট বলতে পারি। একটা ক্লাসকেও কম্পোনেন্ট বলা যায়, বা অনেকগুলো ক্লাসের সমন্বয়ে একটা কম্পোনেন্ট তৈরি হয়। সফটওয়্যার কম্পোনেন্ট একটা ইউনিট অফ এ সফটওয়্যার, একটা ছোট পার্ট বা একটা চাঙ্ক, একটা মডিউল, সবকিছুকে কম্পোনেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। মডিউল, পার্ট, চাঙ্ক, একটা ক্লাস, একটা প্যাকেজ, সবগুলোকে আমরা কম্পোনেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তো কম্পোনেন্টের ব্যাপ্তিটা বড় ছোট অনেক রকম হতে পারে। যাই হোক, সে কি করে কোনো একটা পার্টিকুলার সার্ভিস প্রদান করে আপনাকে, কিসের সার্ভিস হতে পারে? অথেন্টিকেশন সার্ভিস। তাহলে অথেন্টিকেশন একটা কম্পোনেন্ট। তো অথেন্টিকেশন কম্পোনেন্টের জন্য হতে পারে অনেকগুলো ক্লাস ইনভলভ, তারা একটা প্যাকেজের আন্ডারে আছে। সো এটা একটা কম্পোনেন্ট হতে পারে। আবার একটা ক্লাস মানে ডেটাবেস কন্ট্রোলার, এটা একটা ক্লাস নিজেই একটা কম্পোনেন্ট হতে পারে, সে নিজেই একটাই সার্ভিস প্রদান করে। ডেটাবেস কন্ট্রোলার ডেটাবেসের অনেক কিছু মানে কনফিগারেশন গুলো ম্যানেজ করে, তো সে নিজেও একটা কম্পোনেন্ট হতে পারে। তো একটা ক্লাসও একটা কম্পোনেন্ট হতে পারে, মাল্টিপল ক্লাসের সমন্বয়ে একটা কম্পোনেন্ট তৈরি হতে পারে। একটা বিজনেস ইউনিট একটা কম্পোনেন্ট হতে পারে, এখানে এক্সাম্পল দেওয়া আছে। তবে মনে রাখতে হবে, এটা এই সফটওয়্যার কম্পোনেন্টগুলোকে আমরা হাই লেভেল থেকে দেখি, অর্থাৎ বার্ডস আই ভিউ থেকে দেখি। অনেক উপর থেকে দেখবো, জুম ইন না, জুম আউট অবস্থায় একটা সফটওয়্যারকে আমরা দেখার চেষ্টা করি। এবং মনে রাখতে হবে, একটা একটা পার্ট অফ এ সফটওয়্যার কখনোই পুরো একটা সার্ভিস প্রদান করবে না, অনেকগুলো চাঙ্ক মিলায়ে একটা কমপ্লিট সলিউশন রেডি হবে। তো আমাদেরকে এটাও দেখতে হবে যে একটা পার্টিকুলার চাঙ্ক বা একটা পার্ট বা একটা মডিউল বা একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের সঙ্গে কিভাবে কানেক্ট করে, কিভাবে জোড়া লাগাতে পারেন, সেটা আমাদেরকে এখানে দেখানো হয়। কোডিং পার্সপেক্টিভে না, আমরা জাস্ট দেখাই যে একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের সঙ্গে আপনাকে এখানে কানেক্ট করতে হবে, বা কোনো একটা ডেটার আদান প্রদান করা লাগবে। যদি ডেটার আদান প্রদান না হয়, কমিউনিকেশন না হয়, তাহলে সার্ভিস কমপ্লিট হবে না, এরকম বিষয়টা। তো চলেন সামনে যাচ্ছি। তো এই যে ডেটার আদান প্রদান, সার্ভিসের আদান প্রদান, এগুলো আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে। তো ইন্টারফেস আছে কয়েক প্রকারের, এগুলো আমরা দেখব। আরেকটা বিষয় আছে, পোর্টের একটা কনসেপ্ট আছে এখানে, সেটা আমরা দেখব। খুব খুব কম সিনট্যাক্সে এই ডায়াগ্রামটা আসলে ড্র করা যায়। আমরা আজকে এই সিনট্যাক্স গুলো দেখে আমরা এখন একটু পরেই হয়তোবা
একটা এক্সাম্পল সলভ করা শুরু করব। তো এখানে দেখেন লেখা আছে কম্পোনেন্টের সংখ্যা, আমি যা যা বলছি আরো কিছু কথা লেখা আছে। মডিউলার ইউনিট, ওয়েল ডিফাইন্ড ইন্টারফেসেস থাকে, এটা একটা অটোনমাস ইউনিট হতে পারে। তারপরে বলতেছে তার কিছু ইন্টারফেস থাকবে এবং ইন্টারফেস গুলো দুই প্রকার, বলতেছে প্রোভাইডেড এবং রিকোয়ার্ড, এগুলো আমরা শিখবো একটু পরে। এবং দেখতে হবে যে কম্পোনেন্টের ভেতরের যে কোডগুলো সেগুলো আমরা বাইরে থেকে দেখতে পারি না, এনক্যাপসুলেটেড অবস্থায় থাকে বা হিডেন করা অবস্থায় থাকে বা প্রাইভেট করা থাকে। ডিপেন্ডেন্সি গুলো দেখাতে হয়। অনেক সময় দেখা যায় একটা পার্টিকুলার ক্লাসের কোডে কোনো একটা চেঞ্জেস আনলে, একটা ক্লাসের কোডে কোনো একটা ভেরিয়েবলের চেঞ্জেস আনলে অন্য আরেকটা ক্লাসেও সেই অনুযায়ী চেঞ্জ করতে হয়। একটা ক্লাস এ আছে, ক্লাস এ তে যদি কোনো চেঞ্জ করেন, সেই চেঞ্জ করার ফলে কোডে চেঞ্জ করছেন, মনে করেন ডেটা টাইপ ছিল হচ্ছে ফ্লোট, আপনি সেটাকে ইন্টিজার বানাইছেন। সো ইন্টিজার বানানোর ফলে দেখা গেছে ক্লাস বি তেও অন্য একটা ভেরিয়েবলকে ইন্টিজার বানাতে হচ্ছে, না হলে এরর হচ্ছে। তার মানে ক্লাস বি ক্লাস এর উপরে ডিপেন্ড করতেছে। বুঝতে পারছেন? এটাকে ডিপেন্ডেন্সি বলতেছি। তো এখানেও কম্পোনেন্টের ভেতরে ডিপেন্ডেন্সি থাকতে পারে। একটা কম্পোনেন্টে চেঞ্জ করলে একটা কম্পোনেন্টে চেঞ্জ আসতে পারে, অথবা একটা ইন্টারফেসে চেঞ্জ করলেও কোনো কম্পোনেন্টে চেঞ্জ আসতে পারে। কম্পোনেন্ট কি কি হতে পারে লেখা আছে, এই যে বিজনেস ইউনিট, সাপ্লায়ার, পেরোল, শিপিং, ডেটাবেসও একটা কম্পোনেন্টকে হতে পারে, বা ইউজার ইন্টারফেস কম্পোনেন্ট হতে পারে, বা কোনো একটা হার্ডওয়্যার, সার্কিট, মাইক্রোচিপ, এগুলো কোনো একটা ডিভাইস, এগুলো কম্পোনেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করা লাগতে পারে আমাদের ডায়াগ্রামে। ওকে, প্রথমে কম্পোনেন্টের নোটেশন খুব সহজ। একটা বাক্স, যেরকম বাক্স হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আমরা আঁকি, এই বাক্সের উপরে লিখতে হচ্ছে কম্পোনেন্টের স্টেরিওটাইপ। কম্পোনেন্টের স্টেরিওটাইপ লিখতে হয় এখানে অ্যাঙ্গেল, ডাবল অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে, এখানে লিখতে হয় কম্পোনেন্টের নাম, আর এই জায়গায় একটা কম্পোনেন্টের সাইন, সাইনের মতো একরকম ড্র করে দিবেন। জাস্ট বাক্সটা, তার ভিতরে কম্পোনেন্টের একটা সিগনেচার, শেষ। কম্পোনেন্টের স্টেরিওটাইপ কি জিনিস? অনেক সময় লেখা থাকে যে এটা একটা ক্লাস, এই মনে করেন একটা কম্পোনেন্টের নাম দেওয়া আছে হচ্ছে ডেটাবেস কন্ট্রোলার, বললো যে এটা একটা ক্লাস, তাহলে আপনি কম্পোনেন্টের এই জায়গাটা লিখবেন ক্লাস। বা এটা বললো এটা একটা লাইব্রেরি, তাহলে এখানে লিখতে হবে এটা লাইব্রেরি। বা বললো একটা মডিউল, তাহলে এখানে আপনি লিখবেন মডিউল। এটাকে বলা হয় কম্পোনেন্টের স্টেরিওটাইপ। কি ধরনের কম্পোনেন্ট সেটা লিখতে হয় এই জায়গাটায়। তো এখন যদি কিছুই না লেখা থাকে, জাস্ট কম্পোনেন্ট লেখা থাকে, আপনি জাস্ট কম্পোনেন্টটি লিখে দেবেন। যদি কোনো তার সাব টাইপ না লেখা থাকে, তাহলে কি করবেন, জেনারিক যে টাইপটা আছে কম্পোনেন্ট, সেটা লিখে দিতে হবে। এই তো রেক্টেঙ্গেল, আইকন, স্টেরিওটাইপ, নেম, এভাবে আমরা কম্পোনেন্ট ড্র করে ফেলবো। তো মনে রাখতে হবে একটা কম্পোনেন্টের ভেতরেও মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে, একটা কম্পোনেন্টের ভেতরে মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে। বুঝতে পারছেন? যেমন একটা প্যাকেজের ভিতরে অনেকগুলো ক্লাস থাকতে পারে, একই রকম কনসেপ্ট, একটা কম্পোনেন্টের ভিতরে মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে। কম্পোনেন্টের এলিমেন্ট হচ্ছে এগুলো ইন্টারফেসেস। ইন্টারফেস দুই প্রকার, সেটা দেখতেছি পরে। ডিপেন্ডেন্সির কথা বললাম, এটা একটা ড্যাশ লাইন দিয়ে অ্যারো দিয়ে দেখাতে হবে, দেখাচ্ছি আমরা সেটাও। পোর্টস এর একটা বিষয় আছে, হতে পারে যে একটা পোর্টস কে বলা হয় একটা ইন্টারঅ্যাকশন পয়েন্ট, অর্থাৎ কোন একটা ভেরিয়েবল কে আপনি যদি পাবলিক করতে চান, মনে করেন প্রাইভেট করা আছে, সেটাকে বাইরের দুনিয়াকে দেখাবেন কিভাবে? পোর্টের মাধ্যমে তাকে আপনাকে পাবলিক করে সেই ভেরিয়েবল বা কোনো একটা ডেটাকে আপনাকে এনভায়রনমেন্টে ছেড়ে দিতে হবে বা বের করে দিতে হবে, এটাকে আমরা পোর্টের মাধ্যমে দেখাই। পোর্টস বা এগুলোকে আমরা পাবলিক ভেরিয়েবলও বলতে পারি, পাবলিক ভেরিয়েবলকে অ্যাক্সেস করার উপায়। কানেক্টরস, ওকে, কানেক্টরসও দেখবো আমরা। নরমালি ইন্টারফেস এবং পোর্টের মাধ্যমেই কানেক্টরস তৈরি হয়, দুই ধরনের কানেক্টর আমরা শিখবো। তো চলেন সামনে যাই, এগুলো আসলে ছবি না দেখলে বোঝা যায় না। প্রথমে আছে হলো ইন্টারফেস। তো একটা কম্পোনেন্ট তার ডিফাইন করে বিহেভিয়ার গুলো একটা প্রোভাইডেড এবং রিকোয়ার্ড ইন্টারফেসের মাধ্যমে। একটা কম্পোনেন্টের মাল্টিপল ইন্টারফেস থাকতে পারে বা মাল্টিপল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, এবং কিছু ইন্টারফেসকে আমরা প্রোভাইডেড ইন্টারফেস বলতেছি, কিছু ইন্টারফেসকে আমরা বলছি রিকোয়ার্ড ইন্টারফেস। তো ইন্টারফেস কি জিনিস? একটা ডেফিনিশন অফ এ কালেকশন অফ ওয়ান অর মোর অপারেশনস। দেখছেন না সংজ্ঞাটা মিলছে না? কালেকশন অফ ডেফিনিশন, কালেকশন অফ অপারেশন মানে ওর ভিতরে মেথড গুলোর নাম লেখা থাকবে, সহজ কথায় মেথড গুলোর নাম লেখা থাকবে। ওকে, প্রোভাইড করে শুধুমাত্র অপারেশন গুলো, অপারেশনের নাম, নট দ্য ইমপ্লিমেন্টেশন, কোড থাকে না।
ইমপ্লিমেন্টেশনের পার্টটা থাকে না। সো ইমপ্লিমেন্টেশনটা ইজ নরমালি প্রোভাইডেড বাই এ ক্লাস অর কম্পোনেন্ট, মানে কম্পোনেন্টটার কাজ হচ্ছে ওই ইমপ্লিমেন্টেশনটাকে দেখানো বা কোডটা লেখা, অ্যাকচুয়াল বডি, মেথডের বডিটা লেখা। ওকে, তো দুই টাইপের কম্পোনেন্ট আছে, সরি ইন্টারফেস আছে, প্রোভাইডেড আর রিকোয়ার্ড। তো চলেন এগুলো কিভাবে আঁকে এবং এগুলোর মিনিংটা কি সেটা আমরা দেখার চেষ্টা করি। এই যে, তো এটা মনে করেন একটা কম্পোনেন্ট স্টেরিওটাইপ অর্ডার নামে কম্পোনেন্টটা আছে, এবং তার দেখেন একটা এরকম একটা লম্বা স্ট্রেট লাইনের সামনে এরকম সার্কেল ড্র করা হয়েছে, সলিড লাইন সার্কেল ড্র করা হয়েছে। তো এটাই হচ্ছে, এটাকে বলা হয় প্রোভাইডেড ইন্টারফেস। সো কম্পোনেন্ট প্রোভাইড ইন্টারফেস ডেসক্রাইব করা হচ্ছে এই কম্পোনেন্টটা কি কি সার্ভিস প্রোভাইড করতে পারে সেগুলোর লিস্ট, কি কি সার্ভিস সে প্রোভাইড করতে পারে তার লিস্টটাকে আমরা এভাবে দেখাই। কি কি সার্ভিস সে প্রোভাইড করে, একটা কম্পোনেন্ট কি কি সার্ভিস প্রোভাইড করে তাদেরকে আমরা দেখাবো কিসের মাধ্যমে, প্রোভাইডেড ইন্টারফেসের মাধ্যমে। এই যে প্রোভাইডেড ইন্টারফেস এখানে দেখানো হয়েছে, একটা লম্বা স্ট্রেট লাইনের সামনে সার্কেল, অ্যাকাউন্ট পেয়েবল এবং অর্ডার এন্ট্রি, সো মাল্টিপল হতে পারে, এবং এটা কিন্তু কোনো বামে উপরে নিচে ডানে কিছু নাই, যে কোনো পাশে আপনি এটা আঁকতে পারবেন, বুঝতে পারছেন? ওকে, এবার আসেন হচ্ছে রিকোয়ার্ড ইন্টারফেসের ক্ষেত্রে। রিকোয়ার্ড ইন্টারফেস মানে হচ্ছে কোন একটা কম্পোনেন্টের যদি এরকম হয় যে আমার কোন একটা সার্ভিস দরকার পড়বে, নিড বা দরকার আছে, যেটা কিনা অন্য কোন কম্পোনেন্ট আপনাকে দেবে, অন্য কোন কোম্পানি সার্ভিসটা প্রোভাইড করবে, আপনার কোম্পানি সেটা রিসিভ করবে বা দরকার হবে, নিড। সো এটাকে আমরা দেখা হচ্ছে সকেট দিয়ে, এই যে স্ট্রেট লাইনের মাথায় এটাকে সকেট বলা হয়, এবং এখানে আমরা কোন সার্ভিসটা আমার দরকার সেই নামটা লিখে দিতে হয়। তো এটা আরেকটা কম্পোনেন্ট, অর্ডার কম্পোনেন্ট। সো একই সাথে একটা কম্পোনেন্টের অনেকগুলো ইন্টারফেস থাকতে পারে, উপরে নিচে বামে ডানে আপনি যে পাশে খুশি আঁকতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? না, কোনো লিমিট নাই, নাম্বার অফ কম্পোনেন্টের কোনো লিমিট নাই, নাম্বার অফ ইন্টারফেসের কোনো লিমিট নাই। তবে একটা কম্পোনেন্ট যদি মনে করেন অনেক বেশি ইন্টারফেস থাকে, তাহলে সেটা আবার কোড স্মেলের মধ্যে পড়বে। আপনারা 470 করছেন, কোড স্মেল শুনছেন, সেটা আবার আলাদা কনসেপ্ট, গড ক্লাস নাকি, গড ক্লাসের মধ্যে পড়বে। সো প্রোভাইড ইন্টারফেস, রিকোয়ার্ড ইন্টারফেস দেখলেন, কখন কোনটা ইউজ হবে, হ্যাঁ, যখন বলা হবে যে আমার অর্ডার এন্ট্রি একটা সার্ভিস দিবে, অর্ডার কম্পোনেন্ট, সে অর্ডার কম্পোনেন্ট সেই সার্ভিসটা দিবে, তাকে দেখাতে হয় প্রোভাইডেড ইন্টারফেসের মাধ্যমে। আর কোন একটা সার্ভিস তার দরকার পড়বে, তাকে দেখাতে হয় রিকোয়ার্ড ইন্টারফেসের মাধ্যমে, বুঝতে পারছেন? তার মানে এইটা যে দিচ্ছে, ও যে একটা সার্ভিস দিচ্ছে, তার মানে অন্য কোনো কোম্পানি যেটা এখানে আঁকা হয় নাই, তার হয়তো এই সার্ভিসটা দরকার পড়তে পারে, আবার নাও পড়তে পারে। আপনারা সার্ভিস তৈরি করে রাখছেন, সে সেটা ইউজ করলো না, কেউ ইউজ করলো না, ওকে ফাইন, আপনি জাস্ট একে রেখে দিবেন, আপনার ইন্টারফেসটা থাকবে, বাট কেউ ইউজ করলো না। অনেক সময় আপনারা দেখেন না ক্লাসের ভিতরে অনেক সময় অনেক মেথড তৈরি করেন, আপনারা কি গেটার সেটার মেথড তৈরি করছেন না? অটো জেনারেট করা যায় গেটার সেটার, টু স্ট্রিং, সব সময় কি গেটার সেটার মেথড ইউজ হয় না? সব সময় ইউজ হয় না, বাট আমরা কিন্তু তৈরি করে রাখি, রাইট? এমন না যে আমার সব মেথড ইউজ হবে। ওকে, তার মানে এটাকে নরমালি এভাবে আমরা চিন্তা করি, এটা সকেট বলতেছি আর এটাকে আমরা বলি বল। সো বল সকেট কানেক্টর এটাকে আমরা বলি। যখন কানেক্টরের কনসেপ্টে আসবো তখন এটাকে আমরা বলবো বল সকেট কানেক্টর, বা আরেকটা নাম আছে সুন্দর, অ্যাসেম্বলি কানেক্টর বলা হয়। ওকে, চলেন সামনে যাই। এখানে দেখা যাচ্ছে, দেখেন ম্যানেজার নামে একটা কম্পোনেন্ট আছে, কোর্সো নামে একটা কম্পোনেন্ট আছে। এই কোর্সো কম্পোনেন্টটা এই আই কোর্স ফর ম্যান এই সার্ভিসটা প্রোভাইড করে তার একটা ইন্টারফেসের মাধ্যমে, এবং এই ম্যানেজার কম্পোনেন্টের এই সার্ভিসটাই দরকার পড়ে। সো এই কারণে একই নাম কিন্তু দুইটার, সেম নামের ইন্টারফেস, কারণ সেম সার্ভিস একজন দিচ্ছে আরেকজন নিচ্ছে। সো আপনি এটাকে বল সকেট কানেক্ট করে দিলেন, তার মানে ও এই সার্ভিসটা দিচ্ছে এবং ও ম্যানেজার এটাকে ইউজ করতেছে। অলসো নিচেও দেখা যাচ্ছে যে এরকমও হতে পারে যে একটা পার্টিকুলার ইন্টারফেসকে অনেক অনেক মাল্টিপল কম্পোনেন্ট প্রোভাইড করতে পারে, তখন আপনি এভাবে দেখাবেন জোড়া লাগায়,
এখানে তিনটা ডট মানে হচ্ছে এর ভিতরে আরো আছে, আরো থাকতে পারে 10টা 12টা যে কয়টাই থাকুক। সো মাল্টিপল কম্পোনেন্ট একটা কমন ইন্টারফেসকে প্রোভাইড করতে পারে এবং অন্য কেউ তাকে রিকোয়ার করতে পারে। অলসো অপোজিটটাও সত্য, মাল্টিপল কম্পোনেন্ট একটা কমন ইন্টারফেসকে রিকোয়ার করতে পারে। বুঝতে পারছেন? দুই পাশে সত্য। এবং আসলে কিন্তু এটাই হয় কমন, এটাই কিন্তু বেশি হয়। কারণ একটা ইন্টারফেস বানালে তাকে একটা ক্লাসই যে তাকে ইউজ করে বা ইমপ্লিমেন্ট করে এমন না, কিন্তু অনেকগুলো ক্লাস তাকে ইমপ্লিমেন্ট করে, মাল্টিপল ক্লাস ইমপ্লিমেন্ট করে, দেখবেন। ওকে, এবার ইউজেস ডিপেন্ডেন্সি। ওই যে কনসেপ্টটা বললাম না, একটা ক্লাসে একটা চেঞ্জ করলে আরেকটা ক্লাসে ওই চেঞ্জটা করতে হয়। এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? ডিপেন্ডেন্সি দিয়ে। তো ডিপেন্ডেন্সিকে প্রকাশ করার উপায়টা হচ্ছে ড্যাশ লাইন। মনে রাখবেন, যে ডিপেন্ড করে তার দিকে অ্যারো হবে, যে ডিপেন্ড করে তার দিকে অ্যারো হয়। এখানে ওয়েব শপিং প্যাকেজ বলা হচ্ছে, প্যাকেজও কিন্তু এক প্রকারের কম্পোনেন্ট, ডিপেন্ড করে হচ্ছে পেমেন্টের উপরে। সো যে ডিপেন্ড করে তার দিকে অ্যারো, ড্যাশ লাইন দ্বারা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে ডিপেন্ডেন্সিকে। তার মানে কি বুঝছেন? মানে এই পেমেন্টে কোনো একটা যদি চেঞ্জ আসে, কোনো কোডে কোনো একটা ভেরিয়েবল যদি চেঞ্জ করি বা কোডে যে কোনো মেথডে চেঞ্জ করলে ওয়েব শপিংয়েও সেই চেঞ্জটা রিফ্লেক্ট করে, চেঞ্জ করতে হয়, বাধ্য হয়। ডিপেন্ডেন্সি একটা খারাপ জিনিস। এর মানে হচ্ছে আপনি এই কোডটাকে রিইউজ করতে পারবেন না। দ্যাট মিন্স আপনি যখনই ওয়েব শপিংকে অন্য কোথাও ব্যবহার করতে চাইবেন, সে টান দিয়ে পেমেন্টকেও টান দিয়ে নিয়ে আসবে তার সাথে। এর ফলে যেটা হবে, রিইউজেবিলিটি কমে যাবে। সো ডিপেন্ডেন্সি খুব একটা ভালো ব্যাপার না। হ্যাঁ, ফাংশনের মধ্যে ইউজ করতে পারি। যতটা চেষ্টা করা হয় ডিপেন্ডেন্সিটা না রাখা, মানে একটা কোডে চেঞ্জ করলে না যেন আরেকটা কোডে চেঞ্জ না করতে হয়, এই ব্যবস্থা চেষ্টা করা হয়, বাট এটা সব সময় সম্ভব হয় না। চেষ্টা করা হয় যতটা কম রাখা যায়। বুঝতে পারছেন? এটাই মডুলারিটি এনশিওর করার জন্য ডিপেন্ডেন্সি যত কম রাখা যায়। তো আমাদের এখানেও দেখবেন যে ডিপেন্ডেন্সির পরিমাণ কমই থাকবে। আমাদের যেটা হবে, আমরা তো সিনারিও দিব, সিনারিও থেকে আপনাকে ড্র করতে হবে। তো জাস্ট ডিজাইন করতে হবে, অনেকটা ট্রান্সলেশনের মতো ট্রান্সলেট করা লাগবে আর কি সিনারিও থেকে। এখানে আরো কিছু ডিপেন্ডেন্সির কথা লেখা আছে, যে এখানে কাস্টমার ইন্টারফেসটা ডিপেন্ড করে অনলাইন শপিং ডেটাবেস কম্পোনেন্টের উপরে, এটাও ডিপেন্ড করে। তো যে ডিপেন্ড করে তার দিকে আসলে অ্যারোটা হবে। বুঝতে পারছি? এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে কিছু ডিপেন্ডেন্সির ছবি আছে, তারপরে আরো কিছু কম্পোনেন্টের ছবি দেখা যাচ্ছে। প্রোডাক্ট, অর্ডার, কাস্টমার, এটা কাস্টমার ডিটেইলস প্রোভাইড করে। অর্ডার হচ্ছে কাস্টমার ডিটেইলস এর সার্ভিসটা রিসিভ করে বা দরকার পড়ে। তো এখানে ডিপেন্ডেন্সি আছে। পেমেন্টের যে ইন্টারফেসটা, এটা আসলে অ্যাকাউন্ট ডিটেইলস ইন্টারফেসের উপর ডিপেন্ড করে। ইন্টারফেসের সাথে ইন্টারফেসের ডিপেন্ডেন্সি অনেক সময় দেখানো হয়, তারপরে খুব একটা লজিক্যাল না। এটা নরমালি ক্লাস টু ক্লাস ডিপেন্ডেন্সিটা মেক সেন্স করে। কার সাথে কার? ও, অর্ডার আর এটাকে কেন কানেক্ট করা হলো না? এখন অর্ডার, আচ্ছা দেখেন, অ্যাকাউন্ট কি প্রোভাইড করে? অ্যাকাউন্ট ডিটেইলস। ওর দরকার পড়ে কি? কোন সার্ভিস? পেমেন্ট। ও একটা দিচ্ছে, ও একটা দিচ্ছে, তাহলে কিভাবে কানেক্ট করবে? একটা সার্ভিস যে দেয়, সে সেম সার্ভিসটা যদি ও নেয় তাহলে তো কানেক্ট হবে। সেম সার্ভিস নিলেই কানেক্ট হবে, তাছাড়া তো হবে না, তাই না? আলাদা সার্ভিস, ও একটা দিচ্ছে, ওর একটা দরকার, ও একটা জিনিস দিচ্ছে, ওর অন্য আরেকটা জিনিস দরকার, তাহলে কিভাবে কানেক্ট করবে? পোর্ট, পোর্টটা হচ্ছে অনেকটা ভিজিবিলিটির কনসেপ্ট। অর্থাৎ সবকিছু, সব ভেরিয়েবল কে আমরা আসলে নরমালি প্রাইভেট করে রাখি। এনক্যাপসুলেশনের কনসেপ্টে আমরা আসলে ক্লাসের সব ভেরিয়েবলকে প্রাইভেট করে রাখি, বাট কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবল বা কোনো একটা ডেটাকে যদি পাবলিকলি অ্যাক্সেসেবল করতে হয়, মানে হলো তার বাহিরের এনভায়রনমেন্টে ভিজিবল করতে হয়, তাহলে ইউজ করতে হবে কি? পোর্ট।
তখন আমরা ইউজ করি পোর্ট। তো কখন ইউজ করব এইটা আসলে পরে খুব ভালো আমরা বুঝবো না, এটা যখন আমরা ড্র করতে দেব তখন আসলে ভালো ক্লিয়ারেন্সটা আসবে। এখানে একটা ছবি দেওয়া আছে, অনেকগুলো জিনিস দেওয়া আছে। দেখেন একটা টার্মিনাল নামে একটা কম্পোনেন্ট আছে, দেখছেন পুরোটা একটা কম্পোনেন্ট। টার্মিনাল কম্পোনেন্টের ভিতরে 1 2 3 4টা কম্পোনেন্ট আছে, তার মানে কম্পোনেন্টের ভিতরেও কম্পোনেন্ট থাকতে পারে, প্যাকেজের ভিতরে ক্লাসের থাকার মতো। স্যার হ্যাঁ, আমাদের এর আগের একটা ডায়াগ্রামে ওই বল সকেটের ক্ষেত্রে ডিপেন্ডেন্স মানে বল সকেট না দিয়ে ডিপেন্ডেন্সি কেন দিলাম এটা একবার বলবেন? এর আগের স্লাইডে এটাতে হ্যাঁ, এইটা এটাতে কারণ বল সকেট আমি কানেক্ট করতে পারলাম না, কারণ এখানে লেখা আছে কি অ্যাকাউন্ট ডিটেইলস। এখানে কি লেখা আছে পেমেন্ট। তাহলে দুটো আলাদা সার্ভিস, দুটো আলাদা ইন্টারফেস, কানেক্ট হবে না। মানে ও এটা দিচ্ছে, অ্যাকাউন্ট ডিটেইলস দিচ্ছে, ওর যদি এটাই দরকার পড়তো তাহলে আপনি কানেক্ট করতে পারতেন। এখন ওই জন্য যে এখানে ডিপেন্ডেন্সি দেওয়া হয়েছে এমন না, কিন্তু ডিপেন্ডেন্সি দেওয়া হয়েছে কারণ সিনারিওতে লেখা আছে এই পার্টিকুলার ইন্টারফেসটা এই ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশনের উপর ডিপেন্ড করে। এই কারণে সিনারিওতে লেখা আছে, এখানে সিনারিওটা নাই। Yes, sir. বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা পোর্ট হ্যাঁ পোর্ট দেখতে যাচ্ছে। ইউজ কেস ডায়াগ্রাম হচ্ছে বিহেভিয়ার ডায়াগ্রাম, ওটার সাথে আমরা স্ট্রাকচার ডায়াগ্রাম মিক্স আপ করতে পারি না। বিহেভিয়ার ডায়াগ্রাম আলাদা একটা বিষয়, ওটার সঙ্গে এটা মিক্স আপ করব না। এটাকে আমরা ইমপ্লিমেন্টেশনের মতো করে ভাববো, দেখাচ্ছি কিভাবে ভাববো, এখনই বলতেছি। দেখেন টার্মিনাল হচ্ছে একটা কম্পোনেন্ট, তার ভিতরে 3-4টা কম্পোনেন্ট আছে। এখানে সেফটি ইন্সপেকশন নামে একটা কম্পোনেন্ট আছে, যার কিনা একটা সার্ভিস হচ্ছে স্টেট। এই যে সার্ভিসটা সে প্রোভাইড করে, এই সার্ভিসটা প্রোভাইড করবে, ঠিক আছে, সার্ভিসটা প্রোভাইড করে। এখন একটা সিস্টেমে তো শুধু টার্মিনাল কম্পোনেন্টই থাকবে না, এটা পুরো সিস্টেম না। টার্মিনাল কম্পোনেন্ট ওয়ান অফ দ্য কম্পোনেন্টস অফ দ্যাট সিস্টেম। এর বাইরেও আরো কি আছে, আরো কম্পোনেন্ট আছে যেগুলোকে এখানে আঁকা হয়নি। এই পাশে আছে, এই পাশে আছে, উপরে আছে, নিচে আছে, আঁকা হয় নাই। এখন কথা হচ্ছে, মনে করেন কম্পোনেন্ট এ একটা বাইরে একটা কম্পোনেন্ট আছে যার কিনা স্টেট ইন্টারফেসটা দরকার পড়ে, নিড মানে রিকোয়ার করে স্টেট ইন্টারফেসে রিকোয়ার করে, দরকার পড়ে। এখন আপনাকে ভাবতে হবে স্টেট ইন্টারফেসটা কে দেয়? টার্মিনাল। হ্যাঁ, আপনি বলতেছেন টার্মিনাল দেয়, কিন্তু ও কিন্তু বাহির থেকে বুঝবে না যে এটা আসলে টার্মিনাল না, টার্মিনালের ইন্টারনাল সেফটি ইন্সপেকশন কম্পোনেন্টটা প্রোভাইড করে, রাইট? এটাকে আমরা প্রকাশ করি এই পোর্টের মাধ্যমে। পোর্টের মাধ্যমে আমরা দেখাই একটা কম্পোনেন্টের ইন্টারনাল কোনো কম্পোনেন্ট যদি কোনো ইন্টারফেস প্রোভাইড করে, সেটাকে পাবলিক করার উপায় হচ্ছে পোর্ট। কারণ এই যে ইন্টারফেসটা, এটা কিন্তু আসলে টার্মিনাল কম্পোনেন্টের না, আলটিমেটলি না, ওটা আসলে কার? আসলে সেফটি ইন্সপেকশনের। বাট ওর বাহিরে যে দুনিয়া, বাইরের যে অন্য কম্পোনেন্ট গুলো, ওরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। টার্মিনালের ভেতরে কি চলতেছে কেউ কিছু দেখতে পাচ্ছে না, সব যে প্রাইভেট করা, কোডের পার্সপেক্টিভে সবকিছু প্রাইভেট, ভিজিবিলিটির কথা চিন্তা করতেছি আমরা, অ্যাক্সেস করতে পারতেছে না, প্রাইভেট করা সবকিছু। সো এই পার্টিকুলার সার্ভিসটাকে যদি সে আসলে রিকোয়ার করতে চায়, তাহলে সার্ভিসটাকে আপনাকে পাবলিক পোর্টের মাধ্যমে উন্মুক্ত বা এক্সপোজ করতে হবে। এটাকে বলা হয় এক্সপোজ, শব্দটা এক্সপোজ ইউজ করা হয়। এনভায়রনমেন্ট এক্সপোজ করতে হবে। এনভায়রনমেন্ট মানে কি? এই যে এই টার্মিনালটার বাইরে যা কিছু আছে সব এনভায়রনমেন্টের পার্ট, বুঝতে পারছেন? যেন অন্য কেউ সেটাকে অ্যাক্সেস করতে পারে। কথা কি বুঝতে পারছেন? এখানেও একই রকম, এখানে যেহেতু সে প্রোভাইড করতেছে, আবার হতেই পারে এর একটা রিকোয়ারও দরকার পড়তে পারে যে কিনা অন্য কোনো কম্পোনেন্ট এখান থেকে এসে সেটাকে প্রোভাইড করবে। একই রকম এই জায়গাও এটা একই কথাই আসলে আছে, এই দুইটা একই কাজ করতেছে। এই জায়গা এখানেও একটা আছে, বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে? এখানেও কোনো সিনারিও নাই, তাই সিনারিও ছাড়া তো ড্র করা যাচ্ছে না, সিনারিও আঁকবো এখনই। তো মোটা দাগে বললে এখানে দুই ধরনের কানেক্টর আমরা ব্যবহার করছি, একটাকে বলা হয় অ্যাসেম্বলি কানেক্টর আর একটাকে বলা হয় ডেলিগেশন। এখন কোনটা অ্যাসেম্বলি? যখন একটা বল একটা সকেটের সঙ্গে কানেক্ট করে সেটাকে বলা অ্যাসেম্বলি কানেক্টর। বল আর সকেট যখন কানেক্ট হয় তাকে বলা হয় অ্যাসেম্বলি কানেক্টর, শেষ।
কম্পোনেন্ট টু কম্পোনেন্ট কানেক্ট করা সবচেয়ে ভালো সহজ উপায়। বাট যখন এনভায়রনমেন্টের প্রশ্ন চলে আসে, একটা ইনসাইড আউটসাইড প্রাইভেট পাবলিকের একটা কনসেপ্ট চলে আসে, তখন আমাদের প্রয়োজন পড়ে মাঝখানে কিসের? পোর্টের দরকার পড়ে। যখনই পোর্টের দরকার পড়ে তখন আমরা ওই কানেক্টরটাকে বলি হচ্ছে ডেলিগেশন কানেক্টর। যেমন এটাও অ্যাসেম্বলি কানেক্টরের এক্সাম্পল, অ্যাসেম্বলি কানেক্টরের এক্সাম্পল, এটাও অ্যাসেম্বলি কানেক্টর। সো এইটা হলো পোর্ট, এটাও একটা পোর্ট, পোর্ট এই পাশে একটা ইন্টারফেস, এর পাশে একটা ইন্টারফেস। তো সব মিলায়ে, তিনটা মিলায়ে আমরা এটাকে বলবো ডেলিগেশন কানেক্টর। এটা একটা ডেলিগেশন কানেক্টর, এটাও একটা ডেলিগেশন, এটা একটা ডেলিগেশন। পোর্ট থাকা মানে হচ্ছে ডেলিগেশন কানেক্টর থাকা। বুঝতে পারছেন? তো দুই ধরনের কানেক্টর, বাট আমাদের কানেক্টর কিন্তু কোথাও লিখতে হচ্ছে না, আনলেস এরকম যদি প্রশ্ন আসে, তুমি প্রথমে সিনারিও দেখে কম্পোনেন্ট ডায়াগ্রাম ড্র করো, তারপরে বলো এখানে কতগুলো অ্যাসেম্বলি কানেক্টর আছে, তারপরে বলো এখানে কতগুলো ডেলিগেশন কানেক্টর আছে, তখন আপনাকে গুনে গুনে লিখতে হবে। আদারওয়াইজ অ্যাসেম্বলি কানেক্টর ডেলিগেশন কানেক্টর আলাদা করে লিখতে হয় না কোথাও, যে এটা অ্যাসেম্বলি এটা ডেলিগেশন। ক্লিয়ার সবাই? হ্যাঁ, পোর্ট থাকা মানে আসলে ডেলিগেশন কানেক্টর। সহজ বুঝছেন? ইন্টারফেসের নেমগুলো প্রশ্নে দেওয়া থাকে, প্রশ্নে দেওয়া থাকে, মানে সিনারিওতে দেওয়া থাকে, ইন্টারফেসের নামগুলো দেওয়া থাকে। সব আমি বলছি না এটা সব দেওয়া থাকবে, এটা আসলে আমাদের শুধু ট্রান্সলেট করতে হবে। জিনিসটাকে অনেক সহজ করে ফেলা হয়েছে। এটা যদি থাকতো কঠিন কখন হতো, যখন যখন এরকম হতো যে আপনাকে একটা সিনারিও দেওয়া হয়েছে যেটা কিনা ইউজ কেস ডায়াগ্রামের জন্য, মনে করেন মিড টার্মের কোশ্চেনটা ইউজ কেস ডায়াগ্রামের যে সিনারিওটা আছে ওটা দিয়ে বললো কম্পোনেন্ট ডায়াগ্রাম আঁকো, তখন হবে চ্যালেঞ্জ। কারণ আপনাকে চিন্তা করা লাগবে যে এখানে কি কি ক্লাস হতে পারে, কোন ক্লাসের মধ্যে কোন ক্লাস আঁকবো, কোন ব্লকে ইন্টারফেস বানাবো, তখন আপনার ডিজাইনের পার্সপেক্টিভে ভাবা লাগতো। বাট আমরা আসলে সিম্পল করার জন্য প্রশ্নটাকে যেটা করি যে সব দিয়ে দিই, যে এই ইন্টারফেস দিবা, তুমি এইটা কম্পোনেন্ট দিবা, এই কম্পোনেন্টের ভিতরে এই কম্পোনেন্ট থাকবে, সব বলে দিই, আপনার জাস্ট ট্রান্সলেট করতে হবে। সহজ। বুঝতে পারছেন? তো কোথায় ইউজ করা হয় নরমালি? সিস্টেমকে ডিজাইন মডেল করার জন্য, সোর্স কোডকে মডেল করার জন্য, বা কতটুকু রিলিজের পার্সপেক্টিভে চিন্তা করলেও আপনি এটা ইউজ করতে পারেন। রিইউজেবিলিটির ক্ষেত্রেও আমাকে কম্পোনেন্ট ডায়াগ্রাম হেল্প করতে পারে। অ্যাডাপ্টেবল সিস্টেম তৈরি করার জন্য আমরা আসলে কম্পোনেন্ট ডায়াগ্রামে হেল্প নিতে পারি। তো এখানেও একটা ছবি আছে, বাট এটাও এনাফ না। আমাদের সিনারিওটা এর পরের স্লাইডে সম্ভবত। এটা আপনারা দেখবেন। আচ্ছা, এটা একবার দেখে নিই। দেখেন, স্টোর ফ্রন্ট একটা কম্পোনেন্ট আছে, লেখা আছে স্টোর ফ্রন্ট কম্পোনেন্ট প্রোভাইড করে ইন্টারফেস ফর অর্ডার এন্ড প্রোডাক্ট ডিটেইলস। অর্ডার এন্ড প্রোডাক্ট ডিটেইলস দুটো প্রোভাইডেড ইন্টারফেস আছে। এন্ড কাস্টমার সার্ভিস ইমপ্লিমেন্ট করে, ইমপ্লিমেন্ট দিস ইন্টারফেস মানে কাস্টমার সার্ভিসের দরকার পড়ে, কাস্টমার সার্ভিসের দরকার পড়ে, যে প্রোডাক্ট ডিটেইলস দরকার পড়ে। as this component needs access to product details of the product, so ওই প্রোডাক্ট ডিটেইলস এর দরকার পড়ে, নিড, তার নিড, সো সেটাকে সে সফটওয়্যারের মাধ্যমে দেখাইছে। এগেইন কাস্টমার সার্ভিস এইবল টু যখন লেখা হবে তার মানে বুঝবেন যে ও আসলে এই সার্ভিসটা দিতে পারে। সো কি কি সার্ভিস দিতে পারে? অর্ডার এবং ওভাররাইড অর্ডার, এই যে অর্ডার এবং ওভাররাইড অর্ডার সার্ভিস। অল দিস অপারেশনস আর হ্যান্ডেলড মানে রিকোয়ার্ড, হ্যান্ডেলড মানে রিকোয়ার্ড বাই অর্ডার প্রসেসর কম্পোনেন্ট, ওর দরকার পড়ে, এটা ওর দরকার পড়ে দুইটা। then this component provide customer data, এই যে প্রোভাইড করে, অর্ডার প্রসেসর প্রোভাইড করে কাস্টমার ডেটা টু অ্যানালিটিক্স, অ্যানালিটিক্সে কিভাবে প্রোভাইড করবে? অবশ্যই তার একটা রিকোয়ার্ড ইন্টারফেস থাকা লাগবে। সো এখানে কিন্তু লেখা নাই আলাদা করে, কিন্তু প্রোভাইড করার জন্য আপনাকে এখানে কানেক্ট করার জন্য অবশ্যই রিকোয়ার্ড ইন্টারফেস লাগবে। and shipping data to the shipping component, the shipping data to the shipping component। সো নামগুলো কিন্তু লেখা আছে, কম্পোনেন্টের নামগুলো কিন্তু লিখে দেওয়া ছিল। তো আরেকটা एग्जांपल এখানে আছে। যাই হোক, আমাদের দরকার পড়বে হলো একটা ভালো एग्जांपल। লেখা এটা একটু পরে।
আচ্ছা, এখানে কি পাইলেন? কি কম্পোনেন্ট আছে? তো সহজ কিন্তু না, মানে সব বলা আছে না। এই পার্টিকুলার ডায়াগ্রামটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে খুব বেশি ভাবার দরকার নাই, ট্রান্সলেশনের মতোই। কি দিয়ে শুরু করবো যেন? ওয়েব স্টোর সাবসিস্টেম, তার মানে ও নিজেও কি সাবসিস্টেম, মানেও কিন্তু একটা কি, ওটাও একটা কম্পোনেন্ট। হ্যাঁ, শুরু করছি। কেন এত বড় আঁকলাম? কারণ ওর ভিতরে কি লেখা আছে, তিনটা কম্পোনেন্ট আছে, মানে তিনটা কম্পোনেন্ট ধরানো লাগবে। সাবসিস্টেম লিখলাম, এখানে লিখলাম আইকনটা, আইকনটা জাস্ট এরকম বাক্স দিয়ে দিয়ে দিবেন। তারপরে লিখবেন কম্পোনেন্টের নাম, যেটা কিনা ওয়েব স্টোর। শেষ, দেখছি না? এরপরে তিনটা কম্পোনেন্ট লেখা লাগবে, একটা নাম সার্চ ইঞ্জিন, শপিং কার্ট, অথেন্টিকেশন। তো এর ভেতরে সেটা লেখা আছে। তো এই যে এটা, তিনটার আলাদা কোনো স্টেরিওটাইপ লেখা হয় নাই, তিনটাই কম্পোনেন্ট। বা ওগুলো কি আসলে ক্লাস, লাইব্রেরি, মডিউল, কিছু বলা নাই। তো তিনটাই কম্পোনেন্ট। ও, মিড টার্ম থেকে ফাইনালের একটা ডিফারেন্স আছে, আমি বলতে ভুলে গেছিলাম। মিড টার্মে আপনাদের দুটো ডায়াগ্রাম ড্র করতে হয়েছিল, তাই না? ফাইনালি তিনটা ডায়াগ্রাম ড্র করতে হবে।
কারণ 2 ঘন্টার এক্সাম, মনে পড়লো কেবল 2 ঘন্টার এক্সাম, ফুল 2 আওয়ার্স, থিওরি কোশ্চেনও আছে। ওয়াও স্যার ভাবছিলাম 6 আপনি mark। বলবেন একটা হবে। ইয়েস স্যার। 6 মার্ক, ম্যাথ 4 মার্ক, 6 4 10, বাকি 20 হচ্ছে 3টা ডায়াগ্রাম থেকে ভেঙে দেওয়া হয়, সম্ভবত এরকম 9 6 7 বা এরকম একটা ভাগ ভেঙে 20 বানানো হয়। এই ডায়াগ্রামটা ছোটই, এবং এই ডায়াগ্রামটা আঁকতে আপনাদের খুব বেশি 20 মিনিটস খরচ করবেন, বুঝতে পারছেন? এটা খুব দ্রুত এঁকে ফেলতে হয়। হ্যাঁ, 3টাই আসবে, হ্যাঁ সিলেবাসে 3টাই আছে, 3টাই আসবে। হ্যাঁ, না থিওরি পার্ট থাকবেই। আপনাকে থিওরি পার্ট খারাপ করছেন, আচ্ছা ওটা দেখা যাবে এই উইকেন্ডে। আপনি দেখাই দিন যে ভালো কিছু। স্যার থিওরির কি আলাদা কোনো চ্যাপ্টার আছে নাকি এগুলাই এখান থেকে থিওরি আসবে? হ্যাঁ, পার্শিয়াল মার্ক তো আছে। পার্শিয়াল মার্ক বলতে মিনিংফুল কিছু হওয়া লাগবে, মানে প্রশ্নের অ্যান্সারের পার্শিয়াল অ্যান্সার হতে হবে তাহলে। হ্যাঁ বলেন। স্যার আমাদের কি থিওরির জন্য আলাদা কোনো চ্যাপ্টার আছে? হ্যাঁ আছে, কম্পোনেন্ট ডায়াগ্রামে কোনো থিওরি নেই, ওকে স্যার। থিওরির জন্য আলাদা চ্যাপ্টার আছে, মাঝে মাঝে থাকবে আর কি, ডায়াগ্রাম থিওরি, ডায়াগ্রাম থিওরি এরকম। বুঝতে পারছি। ওকে, আর কি পাইছেন? আর কি আঁকবো? ইন্টারফেস গুলো পরে আঁকি, আগে বলেন যে আর কি আঁকবো। ওয়্যার হাউস বলতেছে নাকি একটা জায়গায়, ওয়্যার হাউস সাবসিস্টেম কন্টেইন হোয়াট, একটা কম্পোনেন্ট আছে ইনভেন্টরি, তো সেটাও এঁকে ফেলি। ওয়্যার হাউসের ভেতরে ইনভেন্টরি, তার মানে বাক্সের ভিতর বাক্স, জায়গার অভাব আছে একটু। ডান দিকে বলেন, সমস্যা হচ্ছে আমার ডান সাইডটাতে আঁকতে। হ্যাঁ। এটাও সাবসিস্টেম বলছে, and একটা কম্পোনেন্ট আছে ওর ভিতরে, এই কম্পোনেন্টটার নাম হচ্ছে ইনভেন্টরি। হয়ে গেছে। স্যার সাবসিস্টেমের নাম লিখবো না স্যার? ও আরেকটা আছে, হ্যাঁ, তার নাম হচ্ছে অ্যাকাউন্টিং, এই যে এখানে আছে। স্যার উপরে সাবসিস্টেমের নিচে নামটা লিখবো না? যে ওয়্যার লিখি তো? ও লিখি নাই, থ্যাংক ইউ। ইয়েস স্যার। ওয়্যার হাউস লিখি নাই, থ্যাংক ইউ। সাবসিস্টেম অ্যাকাউন্টিং, এর ভেতরে কয়টা কম্পোনেন্ট? 2টা কম্পোনেন্ট, একটা নাম অর্ডার আর একটা নাম হচ্ছে কাস্টমার্স, লেখা আছে অর্ডার আর কাস্টমার। কম্প লিখে রাখছি, আর লেখা যাচ্ছে না এখানে। কম্পোনেন্ট কম্প, আপনারাও লিখতে পারেন, সমস্যা নেই। কাস্টমার্স। এখন সব কিন্তু হয়ে গেছে, এখন কি করতে হবে? ইন্টারফেস গুলো আঁকতে হবে, ডিপেন্ডেন্সি দেখাতে হবে, হ্যাঁ দরকার পড়লে পোর্ট লাগবে। এই খুব সহজ, কিন্তু স্ট্রাকচার শেষ, এখন জাস্ট কানেক্টরস।
মনে রাখতে হবে ডিপেন্ডেন্সি কোনো ডিপেন্ডেন্সি কিন্তু কোনো কানেক্টর না। ডিপেন্ডেন্সি শুধুমাত্র দেখাতে হয় কখন, যখন একটা কম্পোনেন্টের চেঞ্জে আরেকটা কম্পোনেন্ট এফেক্টেড হয়, এই এটা দেখানোর জন্য ডিপেন্ডেন্সি থাকে। আদারওয়াইজ ওটা কিন্তু কোনো কানেক্টরের মধ্যে পড়ে না। ক্লিয়ার? কানেক্টর শুধু দুইটাই, অ্যাসেম্বলি ডেলিগেশন, বল সকেট আর হলো মাঝখানে পোর্ট। এই তো এখন চলেন শুরু করা যাক। কোত্থেকে শুরু হবে? প্রথমে কি বলছে? হ্যাঁ, এখন এখান থেকে আমাদের শুরু করতে হবে। সার্চ ইঞ্জিন থেকে কম্পোনেন্ট অ্যালাউ করে টু সার্চ or browse items by exposing provided interface product search। বলতো মানে কি? মানে কি? প্রোডাক্ট সার্চ একটা ইঞ্জিন আর একটা ইন্টারফেস, যে কিনা সার্চ এবং ব্রাউজার জন্য দায়ী, সে ওই সার্ভিসটা ওর ভিতরে আছে। এই ইন্টারফেসটার নাম কি? প্রোডাক্ট সার্চ। সেটা প্রোভাইড করে কে? সার্চ ইঞ্জিন। এবং এটা কি বলছে কি করা লাগবে? এটা মানে কি? এনভায়রনমেন্টে ওকে পাবলিক করতে হবে। তার মানে এক্সপোজ মানে এটাই, এক্সপোজিং মানে এনভায়রনমেন্টে পাবলিক করতে হবে। উপায় পোর্টের মাধ্যমে। তার মানে সার্চ ইঞ্জিনের একটা আছে, আপনি এখন ডানে আঁকতে পারেন, উপরে আঁকতে পারেন, বামে আঁকতে পারেন, বলছি তাই না? তো আমরা বামে জায়গাটা ইউজ করতেছি। প্রথমে এরকম থাকবে, তারপরে একটা কি এই যে বললাম প্রোভাইডেড ইন্টারফেস। তারপরে কি করবেন? এই দিকে এটাকে এক্সপোজ করার জন্য পোর্ট ব্যবহার করলেন, পোর্ট আঁকলেন। পোর্টের মধ্যে ফাঁকা রাখা লাগবে এমন কোনো বিষয় না, তবে নরমালি পোর্টটা ব্ল্যাঙ্ক রাখা হয়, ভেতরে হলো রাখতে হয়, না রাখলেও সমস্যা নাই, বোঝা যায়। এই যে প্রোভাইড ইন্টারফেস, এটার নাম কি? নাম হচ্ছে প্রোডাক্ট সার্চ। প্রোডাক্ট সার্চ। ওকে, শেষ। and uses required interface search inventory। এটাকে প্রোভাইড করে ইনভেন্টরি কম্পোনেন্ট। ইনভেন্টরি কম্পোনেন্ট কোথায়? এই জায়গায়। ও একটা জিনিস প্রোভাইড করে, ওটা ইউজ করবে কে? সার্চ ইঞ্জিন। এখান থেকে এখানে কানেক্টর ইউজ করতে হবে। কিভাবে করবেন এটা? ও কিন্তু যেমন দেখেন সার্চ ইঞ্জিন কিন্তু ওকেও যেমন দেখতে পাচ্ছে না, ইনভেন্টরিও কিন্তু সার্চ ইঞ্জিনকে দেখতে পাচ্ছে না আলটিমেটলি। কেন? কারণ এটা সব প্রাইভেট। কম্পোনেন্টের ভিতর যা কিছু আছে সবকিছু প্রাইভেট করা থাকে, প্রাইভেট এনক্যাপসুলেটেড। বুঝতে পারছেন? তাহলে ওকে আমি কি পাবলিক করব কিসের মাধ্যমে? পোর্টের মাধ্যমে। সো উপায়টা হচ্ছে এরকম। তো এখান থেকে এরকম, তো আমি একটু বাঁকা করে এঁকে দিচ্ছি যে এভাবে। এখান থেকে রিকোয়ার করে পোর্টের মাধ্যমে এক্সপোজ করলাম, বের হল, এখান থেকে আমি সকেটটা বের করলাম, আর এই জায়গা থেকে এক্সপোজ করে এই বলটাকে এখানে নিয়ে আসলাম। দুটোর নামই সেম, সো আমি লিখব সার্চ ইনভেন্টরি। ও প্রোভাইড করে, ও রিকোয়ার করে। এটা কি বুঝছেন কি আছি? এখানে একটা বল আছে, এই জায়গায় একটা পোর্ট আছে, তারপর আরেকটা বল আছে, তারপর সকেট, আরেকটা পোর্ট, আরেকটা সকেট। দেখছেন? ইনভেন্টরি কম্পোনেন্ট ডিপেন্ড করে সার্চ ইঞ্জিন কম্পোনেন্টের উপরে। মানে কে ডিপেন্ড করে? ইনভেন্টরি ডিপেন্ড করে। তাহলে অ্যারোটা কার দিকে হবে? মনে রাখতে হবে ডিপেন্ডেন্সি কোনো কানেক্টর না, এটাকে পাবলিক প্রাইভেট করারও কিছু নাই, জাস্ট আপনাকে শোকেস করতে হবে। তো আপনার মনে রাখতে হবে ডিপেন্ডেন্সির জন্য কিন্তু পোর্ট ব্যবহার করা যাবে না, তাহলে ভুল হয়ে যাবে, পুরো কনসেপ্ট ভুল হয়ে যাবে। জাস্ট একটা ড্যাশ লাইন এবং অ্যারো দিতে হবে। অ্যারোটা কার দিকে? ইনভেন্টরি থেকে। কোথা থেকে? সার্চ ইঞ্জিন থেকে। আপনি আঁকা বাঁকাও করতে পারেন, লাইন স্ট্রেট রাখার ম্যান্ডেটরি না। বলেন। এখানে আমরা জাস্ট দেখাই দিব, দেখানো, এখানে ভিজিবিলিটিও আমরা আনতেছি না, কনসেপচুয়ালি ভিজিবিলিটি এখানে আনতেছি না, জাস্ট বলবো যে ও আসলে ওর উপর ডিপেন্ড করে, যেহেতু প্রশ্নে বলা আছে যখন চেঞ্জ করলে আমাকে কোডে আসলে চেঞ্জ করা লাগবে আলটিমেটলি। বুঝতে পারছেন? নাও শপিং কার্ট কম্পোনেন্ট ইউজ করে ম্যানেজ অর্ডার ইন্টারফেস প্রোভাইডেড বাই অর্ডারস কম্পোনেন্ট।
শপিং কার্ট কোথায়, এই যে এখানে ইউজ করে মানে কি, রিকোয়ার ইউজ করে মানে রিকোয়ার করে। হ্যাঁ, ম্যানেজ অর্ডারস, ম্যানেজ অর্ডারস, ম্যানেজ অর্ডার তো আঁকি নাই আমরা। ম্যানেজ অর্ডারস যেটা কিনা অর্ডার কম্পোনেন্ট, ও এই যে এখান থেকে এখানে দেখছেন অর্ডার কম্পোনেন্ট প্রোভাইড করে, শপিং কার্ট কম্পোনেন্ট রিকোয়ার করে, পাইছেন? একই রকম এটার মধ্যে আরেকবার রাখতে হবে। এখান থেকে আমি প্রোভাইডেড পোর্ট, প্রোভাইডেড রিকোয়ার্ড পোর্ট, রিকোয়ার্ড, এই যে দেন আমাকে এখানে লিখতে হবে ম্যানেজ অর্ডার। খুব সহজ। এবং বলতেছে যে অর্ডারস কম্পোনেন্ট ডিপেন্ড করে শপিং কার্ট কম্পোনেন্টের উপরে। তো আমি জাস্ট একটা ড্যাশ লাইন দিয়ে অ্যারো দিয়ে দিলাম অর্ডারস এর দিকে। অথেন্টিকেশন কম্পোনেন্ট অ্যালাউ করে কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট, লগ ইন অর লগ আউট and binds customer to some account by provided interface authenticate. এতগুলো কাজ করে সে কোন ইন্টারফেসের মাধ্যমে করে? অথেন্টিকেট ইন্টারফেসের মাধ্যমে করে। এখন এই সকল কাজ যে করে সেটা কিন্তু আমরা এই ডায়াগ্রামে দেখাতে পারবো না, ইন্টারফেসটা দেখাতে হবে। ইন্টারফেসের নাম হচ্ছে অথেন্টিকেট। অথেন্টিকেট করে কাকে অথেন্টিকেট করে? কাস্টমারকে অথেন্টিকেট করে। দ্যাট মিন্স এই যে প্রোভাইড করে সে কাস্টমারকে, নাম হচ্ছে অথেন্টিকেট। This component allows shopping cart component and other components to have user session data by provided interface user session. This component, এই যে authentication componentটা আরেকটা প্রোভাইড ইন্টারফেস আছে যেটা নাম ইউজার সেশন। এখন বলছে কি করে, সে শপিং কার্টকে প্রোভাইড করে এন্ড আদার কম্পোনেন্ট। হ্যাঁ, আমি শপিং কার্টকে দেখাতেই পারবো এই যেভাবে ইউজার সেশন প্রোভাইড করে ও রিকোয়ার করে। বাট ও বলতেছে আরেকটা একটা ঝামেলার লাইন, সেটা হচ্ছে আদার কম্পোনেন্ট। এখন আদার কম্পোনেন্ট মানে, আদার কম্পোনেন্ট মানে আপনি আদার নামে তো কোনো কম্পোনেন্ট হবে না। আদার মানে অন্য যে কেউ পারে, আমি আলাদা করে বলতেছি না কোন কম্পোনেন্টটা, যে কেউ পারবে। কারণ এই জন্য আপনার উপায় হচ্ছে আপনি পোর্টের মাধ্যমে ওকে এক্সপোজ করে রাখেন, যার দরকার সে সেটা নিতে পারবে। এই যেখান থেকে এক্সপোজ করা যায় ইউজার সেশন। অ্যাকাউন্টিং সাবসিস্টেম প্রোভাইড করে দুটো ইন্টারফেস। স্যার, হ্যাঁ বল স্যার আদার কম্পোনেন্ট বলতে কি এখানে সার্চ ইঞ্জিন কম্পোনেন্টে বোঝা যেতে পারে? না, আদার কম্পোনেন্ট মানে 1 2 3 4 5 6 সবাই। স্যার উপরে যে সার্চ ইঞ্জিন হ্যাঁ, কম্পোনেন্ট সার্চ আছে ইঞ্জিনও সে অবশ্যই কানেক্ট করতে পারবে। স্যার ওকে পোর্টের থ্রুতে পোর্টের মাধ্যমে না, এই যে আমি এখানে একটা তো বানাইছি, তো এটা থেকে আসবে। আচ্ছা, ভিতরে কিন্তু একটা আছে, তো এও চাইলে কিন্তু কানেক্ট করতে পারবে। ভিতরের জন ভিতর থেকে পারবে পোর্ট ছাড়াই, বাইরের যে কেউ পোর্টের মাধ্যমে। অ্যাকাউন্টিং সাবসিস্টেম প্রোভাইড করে দুটো ইন্টারফেস, ম্যানেজ অর্ডার এবং ম্যানেজ কাস্টমার। ম্যানেজ অর্ডার এবং ম্যানেজ কাস্টমার এরা কোথা থেকে আসলো, এটা আপনাকে এখানে একটু অ্যাজিউম করতে হবে। ম্যানেজ অর্ডার, ম্যানেজ কাস্টমার দেখেন লেখা আছে delegation connectors, that means port involved, link these external contracts of the subsystem to the realization of the contracts by orders and customer component। মানে অর্ডার এবং কাস্টমার কম্পোনেন্টের মাধ্যমে এই দুটো ইন্টারফেস আসলে উন্মুক্ত হয়, এক্সপোজ হয়। এখন এই জায়গায় আমাকে চিন্তা করতে হবে, অর্ডার কম্পোনেন্ট নরমালি অর্ডার ম্যানেজ কাস্টমারকে প্রোভাইড করবে না, নিশ্চয়ই অর্ডার কম্পোনেন্ট ম্যানেজ অর্ডারকে প্রোভাইড করবে, কাস্টমার কম্পোনেন্ট ম্যানেজ কাস্টমারকে প্রোভাইড করবে। এটা আপনাকে ধরে নিতে হবে। লজিক্যাল না? নামের সাথে মিল আছে, অর্ডারের সাথে ম্যানেজ অর্ডার, কাস্টমারের সাথে ম্যানেজ কাস্টমার। এই তো আমরা একে ফেলি, ম্যানেজ অর্ডার তো আছেই আসলে, দেখছেন আছে যে, তার মানে ওটা আমরা একে ফেলছি, দরকার ছিল। এই দেখেন অর্ডারের সাথে ম্যানেজ অর্ডার আছেই অলরেডি। তো ম্যানেজ কাস্টমারটাকে আঁকা হয়েছে, আঁকা হয় নাই। তো আমি কি করব, একে রাখবো, এই যে এইভাবে একে রাখবো, এবং এটাকে ডেলিগেশন কানেক্টরতে আঁকতে বলছে। এই যে ডেলিগেশন কানেক্টরতে আঁকতে বলছে, এই যে একে রাখলাম ম্যানেজ কাস্টমার, কিন্তু কেউ ওর সঙ্গে কে কানেক্ট করবে এটা বলা নাই প্রশ্নে কোথাও। আমার
দরকার নাই আমি এভাবে রেখে দিব। দেখেন এখানেও একটা আছে, কিন্তু প্রোডাক্ট সার্চ যেরকম আছে, এখানে ম্যানেজ কাস্টমার আরেকজন আছে, এটা কারোর সাথে কারো কানেক্ট হয় নাই, রাইট? বলেন কি কি? হ্যাঁ, পোর্ট দিয়ে বের করলাম কেন? এই দেখেন ডেলিগেশন লেখা আছে। লাস্টে ওয়্যারহাউস সাবসিস্টেম কন্টেইন করে একটাই কম্পোনেন্ট, যার নাম ইনভেন্টরি, আঁকছি আমরা। দিস কম্পোনেন্ট প্রোভাইড করে দুটো ইন্টারফেস, সার্চ ইনভেন্টরি আছে, এন্ড ম্যানেজ ইনভেন্টরি। ম্যানেজ ইনভেন্টরিটা আবার আদার সাবসিস্টেমের দ্বারা সেটা আসলে কানেক্ট হয়। তো আমার যেটা করা লাগবে, ম্যানেজ ইনভেন্টরিটাকে বাইরে নিয়ে নিতে হবে, এটা আঁকা হয় নাই। ম্যানেজ ইনভেন্টরি কার সাথে কানেক্ট হবে, কার উপর ডিপেন্ড করবে, এটা বলা নাই কোথাও। যেহেতু বলা নাই, আপনি এখানে একেই থেমে যেতে হবে। কার সাথে কানেক্ট করবে আদার বলতেছে এবং ডিপেন্ডেন্সির কথা বলতেছে, বাট কার সাথে কানেক্ট করবে বলা নাই, ডিপেন্ড করবে কার উপর সেটাও বলা নাই। আপনি আর কিছু আঁকতে পারবেন না, এখানে থেমে যেতে হবে। বুঝতে পারছেন? স্পেসিফাইড না, এই খুব সহজ না? এটা সহজ আর কোনো ডায়াগ্রাম নাই এই কোর্সে। ট্রান্সলেশন, অ্যাবসলিউটলি ট্রান্সলেশন, এটা কঠিন হতো কখন? ওই যে বললাম না, অ্যাক্টিভিটি ডায়াগ্রামের পাস একটা ইউজ কেস ডায়াগ্রামে যে সিনারি ধরা দিতাম, যদি তারপরে বলতাম যে আপনি এখান থেকে ইমাজিন করে একটা কম্পোনেন্ট ডায়াগ্রাম আঁকো, তখন হতো আসল অ্যাকচুয়াল ডিজাইনিং। বাট ওটার জন্য আসলে 2 ঘন্টা সময় দেওয়া লাগবে একটা ডায়াগ্রামে, কারণ আপনি পুরোটা ইমাজিন করতে হচ্ছে, ডিজাইন করতে হবে একদম মানে শুরু থেকে ডিজাইন করতে হবে পুরোটা। বুঝতে পারছেন না? ওকে, তাহলে এই পর্যন্তই। এটা দিয়ে দেওয়া হবে, স্লাইড দিয়ে দেওয়া হবে। এটার আরো ভালো আঁকা ভার্সন আছে, আমি তো আঁকছি খুব খারাপ আজকে, যাই হোক ছোট ছোট করে এটা ভালো ভার্সন দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে কারো? তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। আপনারা যাওয়ার সময় অ্যাটেন্ডেন্সটা এখান থেকে দিয়ে যান।